উনি আব্দুর রাজ্জাক স্যার। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম অফ ইউর ওন লাইফ। গায়ে রং ছিটিয়ে দেওয়া হলো কেন? স্যার বলছেন কি ব্যাপার, আমি তো রং দেইনি। দেখো স্যার কাছে আমি ওনার কাছে এক্সট্রা পড়াও আমি তার কাছ থেকে শিখে আসতাম। রুমের মধ্যে যখন অন্ধকার হয়ে গেছে আমি স্যারকে দেখতাম আমাদেরকে মাঠের মধ্যে নিয়ে, তখন তাকে জড়িয়ে ধরে আমি আর একবার কান্না করে ফেলি যে জামতল কলেজে তো পড়াশোনা ভালো হয় না, খাতার উপরে নাম লিখতে হবে, সব কমন। আমাদের পরিবারটাই শিক্ষা শিক্ষকতার পরিবার। নমস্কার, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তাকে, যিনি আমাকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন। আমার পরিচয়, আমি বর্তমানে জামতল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি 2013 সালে মে মাসের 20 তারিখে জামতল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করি। অদ্যাবধি সেখানেই কর্মরত আছি। সে সময়ে যোগদানের সময় আমার প্রধান শিক্ষক ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার এবং সহকারী প্রধান শিক্ষক ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান স্যার। ওনাদের সহযোগিতায় এবং ওনাদের ভালোবাসায় আমি আজকে পর্যন্ত এসেছি। এবং আমি যে স্যারের কথা না বললেই নয়, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার, ওনার কাছ থেকেই বলতে গেলে আমার শিক্ষকতার হাতে খড়ি। আমি ওনাকে দেখেই শিখেছি যে কিভাবে শিক্ষকতা পেশাটাকে আরও সুন্দর করে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করা যায়। এবং শুধু তাই নয়, বিদ্যালয়ের যে অফিসিয়াল যে কাজকর্মগুলো, আমি এই কাজকর্মগুলো স্যারের কাছ থেকে শিখেছি। এবং বলতে গেলে এই উপজেলার মধ্যে ওনার যে অফিসিয়াল সেক্টরটা মেনটেন করার ক্ষমতা খুব কম শিক্ষকের মধ্যেই আছেন। যা হোক, আমার সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্যে এসে আমার ভালোভাবে ওনার কাছ থেকে কাজ শেখা। এরই ফলশ্রুতিতে 2023 সালের আমাদের যে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হয়, সেই শিক্ষা সপ্তাহে আমাদের জামতল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা এবং জেলা পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। এবং 2024 সালে উপজেলা পর্যায়ে আমাদের জামতল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। এই ক্ষেত্রে স্যারের কাছ থেকে যে কাজকর্মগুলো শিখেছি, সেই কাজগুলো শেখারই ফল এটা। আর এই কাজগুলো সম্পূর্ণভাবে তখন দায়িত্বে ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান স্যার। ওনারও যথেষ্ট সহযোগিতা ছিল এবং সাইফুল ইসলাম স্যারের শেখানো সেই কাজকে পুঁজি করেই আমি এই কাজকর্মগুলো নিজে হাতে করেছি এবং তথ্যগুলো নিজে হাতে আমি উপস্থাপন করেছি। এবং ঈশ্বরের সহযোগিতায় আমরা আমাদের বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করিয়েছি। এখন আমার একটা ইচ্ছা আছে, আমার প্রতিষ্ঠান যেমন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে, আর আমারও একটা সৌভাগ্য। এবং যদি বলতে যাওয়া হয়, আমার ঠাকুরদাদার পরিবার এবং আমার মামার বাড়ির পরিবার, আমার মামার গোষ্ঠীরও সবাই শিক্ষক, আমার দাদার গোষ্ঠীরও আমরা সবাই শিক্ষক। সেইটা একদিকে আমি লাকি। তো এছাড়াও আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, একদম প্রাইমারি লেভেল থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত সবাই বেশিরভাগই শিক্ষকতা পেশার সাথে যুক্ত। তো সেই দিক থেকে আমরা যথেষ্ট মর্যাদাবান এবং যথেষ্ট মর্যাদা পেয়ে আসছি। আর আমার পরিবার সম্পর্কে একটু বলি। আমার পরিবারে আমার বাবা 2011-তে গত হয়েছেন। আমি তখন চাকরিতে জয়েন করি নাই, তখন পড়াশোনার অবস্থাতেই ছিলাম। বাবা মারা যায়, তারপরে আমি পড়াশোনাটা কোনোভাবে শেষ করে এখন আমার মা আছেন, আমার ছোট ভাই আছে, বোন, ভাগ্নি। তো যাই হোক, আমাদের সকলকে নিয়ে একটা ছোট পরিবার। আমরা আপনাদের সকলের দোয়া, ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। প্রাইমারিতে ছিলাম জামতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে আমি 5ম শ্রেণী পর্যন্ত পাঠদান শেষে জামতল ধোপাকান্দি মাল্টিল্যাটারাল হাই স্কুলে
আমি ভর্তি হই এবং সেখানে আমার একটা ইন্টারেস্টিং বিষয় ছিল। ক্লাস 6-এ যখন ভর্তি হই তখন আমার ভর্তি রোল হয় 61। তো ক্লাস 7-এ যখন আমি উঠলাম, 7-এ ওঠার পর ক্লাস 6-এ যখন ফাইনাল পরীক্ষা দিলাম, দেওয়ার পর মানে পরীক্ষার প্রশ্ন পেয়েই আমার আর মানে খেয়াল নেই যে খাতার উপরে নাম লিখতে হবে, সব কমন, সেই হিসেবে আমি লিখে ফেলছি। এখন খাতায় লিখিনি। ওই সাবজেক্টের স্যার ছিলেন আমাদের সম্মানিত স্বপন কুমার দে স্যার, আমার খুব ফেভারিট স্যার ছিলেন উনি। তো স্যার সাবজেক্টটা স্যারের ছিল। তো আমি যখন পরীক্ষার রেজাল্ট হলো, সকলের রেজাল্ট দিয়ে দেয়, আমার রেজাল্ট আর পাই না। আমি বাড়িতে এসে তো কান্নাকাটি শুরু করে দিছি। মা বলতেছে কি ব্যাপার, কেন রেজাল্ট হলো না? পরে স্যার যখন স্কুল থেকে বিকেলে যাচ্ছিলেন, যাওয়ার পথে আমার বাড়ি হয়ে যান, যাওয়ার পর তখন স্যার বলেন যে বিষয়টা হলো এই, যেহেতু খাতার উপরে নাম লেখেনি, সেই কারণে ওর রেজাল্টটা দেওয়া হয়নি। তো স্যার যখন এসে বললেন যে ও ফার্স্ট হয়েছে, সেটা শোনার পরে আর একবার কান্না হয়ে গেছে আমার। তো যা হোক, এটা আমার একটা ইন্টারেস্টিং বিষয়। তো এই পর্যায়ে আমি 2000 সালে এসএসসি পাস করি ফার্স্ট ডিভিশন নিয়ে। এরপর আমি হাজী কোরব আলী মেমোরিয়াল কলেজে ভর্তি হই এবং 2022 সালে এখানেও একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমি যখন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় বেলকুচি কলেজে, সেখানে পরীক্ষা দিতে গিয়ে বায়োলজি ডিপার্টমেন্টে, তো ম্যাম আমাদের বলছিলেন যে জামতল কলেজে তো পড়াশোনা ভালো হয় না, তো এখানকার স্টুডেন্টরা তো ঠিকমতো পড়াশোনা করে না, প্র্যাকটিক্যাল ঠিকমতো করে না। তখন আমি কিন্তু মানে একদম স্ট্রেট উঠে উত্তর দিয়েছিলাম, ম্যাম কথাটা মনে হয় সবার জন্য ঠিক হলো না। তখন তো ম্যাম আমার দিকে তো অনেক একটু বড়োভাবেই তাকালেন। আমি মনে মনে ভয়ও পেলাম একটু, যে হয়তো ম্যাম আমাকে পরীক্ষায় ঠেকাবে। যা হোক, ওখানে লটারি হলো। লটারিতে উদ্ভিদ বিজ্ঞানের প্র্যাকটিক্যালের সময় ছিল কচুর মূলের প্রস্থচ্ছেদ, সেটাকে দেখাইতে হবে এবং অঙ্কন করতে হবে। যাই হোক, আমি এটা ভালোভাবে প্র্যাকটিস করেছিলাম, সেটি দেখেছি। এবং আরশোলার পৌষ্টিকতন্ত্র নির্ণয় করতে হবে, আরশোলাকে কেটে তার পৌষ্টিকতন্ত্র দেখাইতে হবে। দুইটাই আমি লটারিতে পেয়ে দুটো প্র্যাকটিক্যালে দেখালাম। এখন ভাইভাতে ঠেকানোর পালা। এই বিষয়টাতে ম্যাম ঠেকাতে পারলেন না যখন, তখন ভাইভাতে দুইজন করে একসঙ্গে নিচ্ছিলেন এবং তিনজন, একজন ম্যাম আর দুজন স্যার ছিলেন। স্যারদের নামটা এই মুহূর্তে আমার স্মরণে নেই। তো ম্যাম আমাকে মানে পরপর তিনজন টিচারই ভাইভাতে আমাকে ধরে যাচ্ছিলেন। তো এই ভাইভাতে ধরার যে বিষয়গুলো একটা ইন্টারেস্টিং, সেটা হলো মানে ম্যাম ওই টিচার স্যারদের রুমের ভেতরেই 4 সাইডে দেয়ালে সেই তথ্যগুলো দেওয়া ছিল। তো আমাকে প্রশ্ন করে যাচ্ছেন, আমি উপরের দিকে নজর দিয়ে আমি উত্তর দিয়ে যাচ্ছি। হঠাৎ করে একজন স্যার মানে খেয়াল করছেন যে আমি যখন প্রশ্ন করে তখন আমি একটু উপরের দিকে খেয়াল করি, তখন ধরে ফেলছে, বলছে ঠিক আছে। তারপরেও উনি প্রশ্ন করে যাচ্ছেন, আমি বুঝতে পারলাম যে এখন আমাকে স্যালেন্ডার করতে হবে, না হলে ছাড়বেন না। পরে আমি নিজেই বললাম সরি ম্যাম। তো যা হোক, আমাকে জীববিজ্ঞানে ভাইভাতে এবং রিটেনে আমাকে ফুল মার্কস দিয়েছিল। পরে বলেছিল ম্যাম যে তোমাকে দিলাম। এটাও একটা আমার জীবনের মানে ইন্টারেস্টিং বিষয় আর কি। এরপরে আমি এখানে পড়া অবস্থাতেই বাবা যখন হঠাৎ মারা গেলেন, আমার পরিবারকে মানে গাইড করার মতো তেমন কেউ ছিল না। এই অবস্থাতে আমি আবার ভর্তি হলাম ঈশ্বরদী এটিআইতে থেকেই আমি আমার মানে লাইফটা বলতে গেলে খুব কষ্টের মধ্যে দিয়ে আমি আজকে এই পর্যায়ে এসেছি। এটা মহান সৃষ্টিকর্তার মানে ইচ্ছা ছিল এবং আমার নিজেরও প্রচেষ্টা ছিল, এই জন্যে আজকে হয়তো এখানে আসতে পেরেছি। আমি ছোটবেলা থেকেই মানে খুব কষ্টের মধ্যে দিয়ে আসছি। তো এই অবস্থায় বাবা যখন, যেহেতু পরিবারের বড় সন্তান আমি, বড় ছেলে আমি, আমার বোন যদিও বড়, ছেলে আমি, তো বাবার পরেই দেখা যায় যে দায়িত্বটা অটোমেটিক চলে আসে। আমি পড়ালেখার আমার প্রচণ্ড ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। সেই হিসাবে আমি এসএসসি এবং ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম। যা হোক, আমার
হয়তো সেটা সৌভাগ্য হয়নি। তো পরবর্তীতে আমি এগ্রিকালচার থেকে ডিপ্লোমা শেষ করে তখন চিন্তা আসলো বাবাকে কিভাবে সহযোগিতা দিতে পারি দ্রুত। সেই জন্য আমি ডিপ্লোমাতে ভর্তি হই। ডিপ্লোমা শেষ করার পর আমি ওখান থেকেই বিএড কোর্সটা সম্পন্ন করি। করার পর অষ্টম নিবন্ধন পরীক্ষায় আমি নিবন্ধন পরীক্ষা দেই এবং নিবন্ধন পরীক্ষায় পাশ করি। পাশ করার পর আমি জানতে পারলাম যে আমতলা গান্ধী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পোস্টটা খালি আছে, হিন্দু ধর্ম বিষয়ে পোস্টটা খালি আছে। পরে আমি সেই অনুযায়ী স্যারদের সাথে যোগাযোগ করে আমি সেখানে অ্যাপ্লাই করি এবং সেখানে কাজে যোগদান করি। এই তো। এবং চাকরিরত অবস্থাতেই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্সে আমি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি 2019-এ। এখানে ভালো লাগার দিকটা হলো আপনি দেখতে পারবেন যে যত পেশা থাকুক না কেন, এই শিক্ষকতা পেশা একটি মহান পেশা। এই পেশায় যতটা সম্মান পাওয়া যায় অন্য কোনো পেশায় পাওয়া যায় না। হয়তো এখানে আর্থিক প্রাপ্তিটা কম হয়, কিন্তু সম্মানের জায়গা বহু। এই কিছুদিন আগে দূর থেকে আমাদের বাড়িতে মেহমান আসছিল, তো ওনাকে নিয়ে আমি অল্প সময়ের জন্য বাইরে বেরিয়েছিলাম। গোডাউন মোড় থেকে আমি স্টেশন পর্যন্ত যেতে স্টুডেন্টদের যতগুলো আমি সালাম এবং নমস্কার পেয়েছি, ওনারা ওইখানে দেখেই সেটা মুগ্ধ হয়ে গেছে। এবং আমরা যদি যত বড় অফিসারের কাছে যাই না কেন, আমাদেরকে কিন্তু স্যার বলেই সম্বোধন করেন। এইটাই আমাদের হচ্ছে বড় প্রাপ্তি। পড়াশোনা করা অবস্থাতেই আমি কামারখন্দ লেকচারার কিন্ডারগার্টেনে শিক্ষকতা পেশায় যোগদান করি। 2013 সালের মে মাস পর্যন্তই, স্কুলে যোগদানের আগ পর্যন্ত আমি সেখানেই শিক্ষকতা পেশায় যুক্ত ছিলাম। তো সেখানেও আমার অনেক ইতিহাস আছে এবং ওইখানকার যে স্টুডেন্টরা ছিল সে স্টুডেন্টরা পরবর্তীতে তারা যখন আমার এইখানেই ভর্তি হলো গার্লস হাই স্কুলে, তো স্টুডেন্টদেরকে পেয়ে আরও ভালো লাগছে। তো চলে আসা কিন্ডারগার্টেন লাইফের কথাই বলি। কিন্ডারগার্টেন লাইফ যখন আমি শিক্ষকতা পেশা ছিলাম, আমি একজন স্টুডেন্টকে সে প্রচণ্ড বেয়াদবি করেছিল। তা আমি তাকে একটা পর্যায়ে রাগান্বিত হয়ে একটু বেশি শাসন করে ফেলছিলাম। তো পরবর্তীতে তার গায়ে দেখি অনেকগুলো দাগ পড়ে গেছে। তো পরে বিষয়টা দেখে আমার নিজের চোখেই জল চলে আসছে। পরে আমি নিজে দোকান থেকে মলম কিনে সেই ছাত্রের গায়ে মলম লাগিয়ে দিই। সে ওখানে বসে থাকে এবং পরবর্তীতে যখন সেটা স্বাভাবিক হয় তখন আমি তখন তাকে জড়িয়ে ধরে আমি আর একবার কান্না করে ফেলি। এটাও আমার একটা ইতিহাসই বলতে পারবো। শিক্ষার্থীদের আমার যতটুকু নিজের অর্জিত জ্ঞান আছে সেই জ্ঞানগুলো আমি শিক্ষার্থীদের মাঝে দেওয়ার চেষ্টা করছি এবং এ কারণে হয়তো শিক্ষার্থীরা আমাকে ভালোবাসেন। এটা আমার অর্জন। আমি একদিকে যেমন শিক্ষার্থীদেরকে একটু শাসনও করি এবং যে কোনো বিষয়ে তারা আমার কাছে এসে আমাকে যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করতে কোনো দ্বিধা করে না, জানে যে স্যারকে যদি বলি স্যার আমাকে সহযোগিতা করবেন, এইটুকু বিশ্বাস। এমনও দু একজন শিক্ষার্থী আছেন যাদের হয়তো সামর্থ্য কম আছেন, আমি এক্সট্রা টিস্টটাও আমি তাকে ফ্রিতেই দিয়ে থাকি। এমনকি দু একজন আছেন যারা হয়তো স্কুলে ফি দিতে পারছেন না, আমি আমার সাধ্য অনুসারে আমি চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ আমি নিজেই ছোট থেকে খুব অনেকগুলো স্টেজ পার হয়ে আসছি, সেই বিষয়টা আমি ভালো বুঝি যে শিক্ষার্থীদের কোন কোন জায়গাগুলোতে প্রয়োজন আছে। প্রাইমারি স্কুলে ছিলেন আমাদের শ্রদ্ধেয় জিতেন স্যার। জিতেন স্যারের কথা না বললেই নয়। ওনার আমার ভালো মনে আছে, ক্লাস 4-এ যখন আমি পড়ি তখন স্যার অন্য অন্য স্যাররা যেমন 4টা বাজলেই ব্যাস ছুটি, কিন্তু স্যারকে দেখতাম 4টা বেজে গেছে বাজুক, পড়া যতক্ষণ পর্যন্ত কোনো স্টুডেন্ট দিতে না পারবে এবং রুমের মধ্যে যখন অন্ধকার হয়ে গেছে আমি স্যারকে দেখতাম আমাদেরকে মাঠের মধ্যে নিয়ে এসে আমরা ঘাসের মধ্যে বসেছিলাম, পড়া রেডি করার পরে তারপরে আমাদেরকে আসতে দিত। হাই স্কুল জীবনে প্রিয় স্যার আমাদের
বাবু স্বপন কুমার দে, তারপরে বাবু মনোরঞ্জন বসাক, আমার বড় জেঠু বাবু দিলীপ কুমার চক্রবর্তী, তারপরে মেজ জেঠু বাবু দীপক রঞ্জন চক্রবর্তী, পীযূষ স্যার, তারপরে বাদল স্যার কাছে আমি মানে ওনার কাছে এক্সট্রা পড়াও আমি তার কাছ থেকে শিখে আসছি। উনি ওনাকে মানে একদিকে সম্পর্কে উনি দাদু হতেন, আবার স্যার। উনি কিন্তু আমার বাবারও স্যার। তো তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। উনি আব্দুর রাজ্জাক স্যার। উনি একজন অমায়িক স্যার ছিলেন, যা স্যার গত হয়েছেন। আমি তার আত্মার শান্তি কামনা করি, উনি যেন ভালো থাকেন। তো মোস্তফা স্যার এইটাও একটা ইতিহাস। তো যখন আমরা ফার্স্ট ডেতে, কলেজ লাইফের ফার্স্ট ডেতে যখন ক্লাসে যাই, স্যার প্র্যাকটিক্যাল রুমে আমাদেরকে নিয়ে প্রত্যেকের গায়ে এক রং ছিটিয়ে দিয়েছিলেন। আমরা তো প্রথমেই আশ্চর্য হয়ে গেছিলাম, কী ব্যাপার স্যার রং দিচ্ছেন কেন? পরে স্যার বলছেন, কী ব্যাপার তোমরা এরকমভাবে তাকাচ্ছ কেন, কী হয়েছে? তো স্যার আমরা বুঝতে পারলাম না, আমাদের গায়ে রং ছিটিয়ে দেওয়া হলো কেন? স্যার বলছেন, কী ব্যাপার, আমি তো রং দিইনি, দেখো রং আছে কিনা। তো আমরা দেখি যে রং নেই। তো এইটা একটা সবাই আশ্চর্য হয়ে যাওয়া। তো পরবর্তীতে স্যার বিষয়টা আমাদেরকে খুলে বলেন। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, ইংরেজিতে কথা আছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম অফ ইউর ওন লাইফ, স্টুডেন্ট লাইফ ইজ দ্য শিট টাইম অফ ইউর ওন লাইফ। তো যেহেতু ছাত্র জীবন বীজ বপনের সময়, এখন তোমাদের জীবন গড়ার সময়। তোমরা তোমাদের জীবনকে গড়ে নাও। একটা সময় আমরা যে কষ্ট সহ্য করে বা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকে এই অবস্থানে এসেছি, বর্তমান সময়ে তোমরা অনেকেই ভালো আছো। তো তোমরা তোমাদের চেষ্টাটা করো, চেষ্টা করলে তোমরা আমাদের চেয়েও আরও অনেক এগিয়ে যেতে পারবে। এখন মনে হয় হয়তো যদি আমরা একটু সাপোর্ট পেতাম, আর একটু সহযোগিতা পেতাম, তাহলে হয়তো এর চেয়ে আরও ভালো অবস্থানে যেতে পারতাম। তো তোমাদের যেহেতু সুযোগ আছে, তোমরা সেই সুযোগটাকে কাজে লাগাও। সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে গড়ো, তোমার পরিবারকে গড়ো, এবং পাশাপাশি দেশের উন্নয়নে, দেশের কাজে নিজেকে বিলিয়ে দাও এবং ভূমিকা রাখো। হ্যাঁ, আমি প্রথমে ধন্যবাদ আপনাকে জানিয়েছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি এই মহতী একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। এই উদ্যোগের ফলে আমার মতো যারা শিক্ষকরা আছেন, তারা তাদের স্মৃতিচারণগুলো করতে পারছেন, এবং তাদের জীবনের যে অভিজ্ঞতাগুলো আছে, সেই অভিজ্ঞতাগুলো আপনার মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দিতে পারছেন। এখান থেকে আশা করি অনেক শিক্ষক শিক্ষার্থী অনেকেই উপকারে আসবে এবং তার উপকৃত হবে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানকে শুধু বিদ্যালয়ে পাঠিয়ে নিজের দায়িত্ব থেকে সরে যাবেন না। আমি 11 বছর পার করলাম শিক্ষকতা লাইফে। খুব কম মানুষকে দেখেছি যারা অভিভাবকরা শিক্ষার্থীদের তারা নিয়মিত স্কুলে আসেন কিনা খোঁজ নিতে, খুব কম মানুষকে আমি আসতে দেখেছি। আপনার সন্তান স্কুলে আসছে কিনা এটা দেখার দায়িত্ব আপনাদের। আমরা সন্তানের দায়িত্ব আমরা নিচ্ছি তাদের জীবনকে গড়ে দেওয়ার জন্য, কিন্তু পাশাপাশি আপনাদের সহযোগিতাটা বেশি প্রয়োজন। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সকলকে, নমস্কার।